আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গতকালকের ভিডিওতে শিখেছিলাম যে কিভাবে উদ্ভিদে খনিজ লবণ পরিবহন এবং উদ্ভিদের যাবতীয় সমস্ত বিষয়ে জেনেছিলাম। যারা দেখনি তারা দেখে নেবে। এবং আজকে আমরা রক্ত, হৃৎপিণ্ড এবং রক্ত, ধমনী, শিরা, কৌশিক জালিকা প্রত্যেকটা বিষয় আজকে ক্লিয়ার করব। এই চ্যাপ্টারের লাস্ট অংশ এতটুকুই ছিল, এটা ক্লিয়ার করে দিলেই তোমাদের চ্যাপ্টার কমপ্লিট। এখানে আমরা দেখতে পাচ্ছি শিরার মাধ্যমে ব্লাডটা, আমি বলি আমাদের বডিতে থাকে একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, ঠিক আছে। এখন আমরা যে লাল যেটা দেখতে পেয়েছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, ঠিক আছে। অক্সিজেনযুক্ত রক্ত আমাদের ধমনী হয়ে যায়, যে গেল দেখো। Blood carries waste materials to the lungs, kidneys, and digestive system to be removed. আমাদের এই ব্লাডগুলো আমাদের লাং থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে প্রত্যেকটা ডাইজেস্টিভ সিস্টেমে যায়। ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে আমাদের বডিতে যত প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে সেটা সরবরাহ করে এবং যত ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে যেমন বর্জ্য পদার্থ ওটাও নিষ্কাশন করে। There are various components to blood: plasma, red blood cells, white blood cells, and platelets. ব্লাডের আমরা চারটা উপাদান চিনি, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে রেড ব্লাড সেল যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল যাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে প্লেটেলেট, ঠিক আছে। প্লেটেলেট মানে হচ্ছে অণুচক্রিকা। এখন এই যে প্লাজমা দেখতে পারতেছো, এই প্লাজমাকে আমরা বলি রক্তরস, আর এই তিনটাকে আমরা একসাথে বলি রক্ত কোষ। আমরা বয়ে গেলে তখন ক্লিয়ার হব, হ্যাঁ। এই তিনটা একসাথে কি রক্তকোষ, আর একটাকে বলা হয় রক্ত রস। কেন রস বলা হয়? কারণ এটা পুরোটাই পানি টাইপের, হ্যাঁ, প্লাজমা। Plasma. It is the yellowish liquid portion of blood. প্লাজমা দেখতে হচ্ছে ইয়েলো, দেখতে পারছো? আর Plasma is the single largest component of human blood, comprising approximately 55%. মানে পুরো হিউম্যান বডির প্রায় 55% থাকে প্লাজমা, ঠিক আছে। আমাদের ব্লাডে যতটুকু আছে তার হচ্ছে 55% ব্লাডের হচ্ছে প্লাজমা থাকে, আর বাকিটা হচ্ছে রক্ত কোষ, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। It contains water, salts, antibodies, enzymes, and some proteins. তো আমাদের এই প্লাজমা কি কি বহন করে দেখো, পানি আছে, লবণ আছে, অ্যান্টিবডি আছে, আর এনজাইম অ্যান্ড প্রোটিন আছে, দেখতে পারতেছো আছে। Red blood cells. Red blood cells are রেড ব্লাড সেল যেটা দেখতে পারতেছো ওটা দেখতে লাল, যার কারণে আমাদের লোহিত রক্তকণিকা লাল হয় এবং রক্তের রঙে লাল হয়। রক্তের রং লাল হওয়ার মেন কারণ হচ্ছে এই রেড ব্লাড সেল, কারণ লোহিত রক্তকণিকা সংখ্যা আমাদের দেহে বেশি, তাই আমাদের রক্তের রং লাল। also called erythrocytes or RBC. It comprises about 45% of blood. They contain a তাহলে রেড ব্লাড সেল যেটা আছে ওটা আমাদের বডিতে প্রায় 45%। protein called hemoglobin that carries oxygen. এই রেড ব্লাড যেটা বলতেছি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে বলেই আমরা এই হিমোগ্লোবিনের মাধ্যমে এই যে রক্তটা অক্সিজেনটা গ্রহণ করতে পারে। এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। Blood gets its vibrant red color when hemoglobin picks up oxygen in the lungs. Red blood cells live for about 120 days. Every day the body রেড ব্লাড সেল অর্থাৎ এটার কিন্তু আয়ু হচ্ছে 120 দিন। এখন বলতে হবে রক্তেরও আয়ু থাকে, হ্যাঁ রক্তেরও আয়ু থাকে। রক্ত এগুলো কিন্তু সবসময় যে একই রক্ত আমাদের দেহে পরিবহন হয় তা না, কন্টিনিউ কিন্তু আমাদের ব্লাডে রক্তগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যার কারণে কিন্তু রক্ত দান করলে তেমন সমস্যা হয় না, কারণ রক্ত কন্টিনিউ আমাদের দেহে প্রডিউস হয়। new RBCs to replace those that die. এটা হচ্ছে আমাদের বোন ম্যারো। তোমরা অনেকে শুনছো যখন বোন ম্যারো কারো বডিতে সমস্যা হয়, তখন ক্যান্সার হয়, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে ওই রোগীটা ভালো হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে অনেক কস্টলি, মানে অনেক খরচ। যাদের ক্যান্সার হয় না, রক্তের ক্যান্সার হয়, তাদের এই বোন ম্যারোটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? এই বোন ম্যারো থেকে আমাদের কি হয়, ওই যে আমাদের যত রক্ত আছে যেমন রেড ব্লাড সেল এগুলা এখান থেকেই উৎপন্ন হয়।
তাই এই বোন ম্যারো নষ্ট হওয়া মানে হচ্ছে লোহিত রক্তকণিকা ঠিকমতো উৎপন্ন হবে না বা উল্টাপাল্টা উৎপন্ন হবে, এই জন্যই ক্যান্সার সৃষ্টি হয়। এটাই সেই বোন ম্যারো, এটা হাড্ডির ভিতরে থাকে, দেখতে পারতেছো। RBCs are produced in the soft fatty tissue inside bone cavities called bone marrow. White blood cells. White blood cells are also called leukocytes or WBC. এই যে হোয়াইট ব্লাড সেল দেখতে পারতেছো, যাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি, এটাকে আমাদের দেহের প্রহরী বলা হয়। ঠিক আছে, এটা দেহের প্রহরী বলা হয়। এটা আমাদের রক্তের ভিতরে না, রক্তের বাইরে গিয়েও কাজ করতে পারে। মানে এটা এতটাই পাওয়ারফুল, কারণ এটা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে। তাই এটা কোষ থেকে কোষে চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্যই লোহিত রক্তকণিকার মানে শ্বেত রক্তকণিকা যেটা বলতেছি, যেটা আমাদের প্রহরী, ওর কোনো প্রকার নির্দিষ্ট আকার থাকে না, ওর আকার চেঞ্জ করে করে শত্রুর সাথে লড়াই করে। ঠিক আছে। White blood cells are derived from multipotent cells in the bone marrow. আমাদের হোয়াইট ব্লাড সেলে এই বিষয়গুলো থাকে, এগুলো তোমাদের বইয়েও আছে। দেখো, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ভেসোফিল, ইউসিনোফিল, মোনোসাইট বা ম্যাক্রোফেজ আছে। এগুলো যে দেখো, বোন ম্যারো স্টেম সেল ডিফারেন্স, তো এগুলো দেখে রাখো। এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার বিভিন্ন অংশ। এগুলোর ভিতরে অনেক কিছু আমাদের বইয়ে আছে, আমরা সেগুলো দেখবো। হ্যাঁ, দেখে রাখো। Called hematopoietic stem cells. Platelets. If one of your blood vessels আমরা প্লেটেলেট সম্বন্ধে জানি। প্লেটেলেট হচ্ছে অণুচক্রিকা। যখন আমাদের বডিতে কোথাও আক্রান্ত হয়, মানে আমরা ব্যথা পাই, আঘাত পাই, তখন আমাদের বডি কি করে, নিজেকে তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলে। তো রিপেয়ার করার জন্য এই অণুচক্রিকা খুব দ্রুত গিয়ে সেই রক্ত জমাট বাঁধে। এখন আমরা যখন কাটা অংশ বন্ধ করে রাখি, বন্ধ করি কেন? যাতে করে রক্তটা না বের হয়। আমরা যখন একটু টাইম দিব, তখন অণুচক্রিকা ওখানে গিয়ে জমাট বাঁধবে আর রক্তটা বন্ধ হওয়ার টাইম পাবে। এই জন্য এই অণুচক্রিকার কাজ হচ্ছে আমার বডির ক্ষত এগুলো পূরণ করা বা ক্ষত সারানো। damaged, it sends out signals that are picked up by the tiny platelets. The platelets then rush to the site of damage and form a এরকম জালের মতো গঠন সৃষ্টি করে প্লেটেলেট, জালের মতো করে আটকা যায়, বুঝছো, যাতে করে রক্তটা বের হতে না পারে, clot to repair the damage. জমাট বাঁধে। Now it's time to learn how blood flows in the body. Oxygen you breathe in from the air passes through the lungs into your blood through tiny capillaries in the lungs. Oxygen-rich দেখতে পারতেছো কন্টিনিউ, এই যে আমাদের এটাকে ধরো, এটা হচ্ছে লাংস। এই লাং মানে হচ্ছে ফুসফুস থেকে রক্তটা, অক্সিজেনযুক্ত রক্ত কন্টিনিউ হার্টে আসতেছে, আর হার্ট কন্টিনিউ সেটাকে কি করতেছে, সারা দেহে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফেরত আসতেছে। blood pulses out of your heart and out of the aorta to the rest of the body. There are 8 blood types: A negative, A positive, B negative, B positive, O negative, O positive, AB negative, and AB positive. A negative, B positive, B negative, AB positive, AB negative, O positive, and O negative. This classification is based on the presence, absence, or combination of specific antigens in our red blood cells. If we have A antigen, then our আমাদের বডিতে যদি এ অ্যান্টিজেন থাকে, মনে রাখবে রক্তের দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে এ অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। কি বলছি? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। যদি আমাদের রক্তে এ অ্যান্টিজেন থাকে, তাহলে রক্তের নাম হচ্ছে ব্লাড এ, মানে হচ্ছে এ গ্রুপের রক্ত। কি বললাম? অ্যান্টিজেন দেখতে হবে, অ্যান্টিজেন এ নাকি অ্যান্টিজেন বি। তো অ্যান্টিজেন এ মানে ব্লাড টাইপ এ, আর অ্যান্টিজেন বি মানে ব্লাড টাইপ বি। ঠিক আছে, blood type is A. If we have a B antigen, then our blood type is B. If we have both antigens, then our blood যদি আমাদের রক্তে দেখা যায় যে এ বি দুইটা অ্যান্টিজেনে থাকে, তখন রক্তের নাম হয় এ বি। ঠিক আছে, এ বি রক্তের নাম হয় তখন। type is AB. And lastly, if we neither have A nor B, then our blood type is O. যখন আমার রক্তে এ আর বি একটাও থাকে না, তখন আমরা বলবো সেটা ও, ব্লাড গ্রুপ ও, মানে এ আর বি একটা অ্যান্টিজেনও নাই। তাহলে বোঝা যাচ্ছে যে রক্ত যাদের ব্লাড গ্রুপ ও, ওদের কোনো প্রকার কি থাকে না, অ্যান্টিজেনই থাকে না। ওরা হচ্ছে অনলি অ্যান্টিবডি টাইপের, মানে ওদের অ্যান্টিবডি আছে বাট অ্যান্টিজেন নাই। ঠিক আছে,
Positive and negative factor is determined by the Rhd antigen. এখন আমাদের রক্তে যে আমরা মাঝে মাঝে বলি এ পজিটিভ এ নেগেটিভ, এই নেগেটিভ পজিটিভ কাকে দিয়ে প্রকাশ করে? আরএস দিয়ে। তো এই আরএসটাও দেখতে হবে রক্তে শুধুমাত্র ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ সি দেখলে হবে না, পজিটিভ নাকি নেগেটিভ ওটাও দেখতে হবে। ঠিক আছে, তখন আমরা আরএস দেখি। If you have Rhd antigen, then we are Rh positive. যদি আমাদের আরএইচ অ্যান্টিজেন থাকে তার মানে আমার রক্তের গ্রুপ পজিটিভ, মানে ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ এগুলা। আর যদি আরএস না থাকে তাহলে নেগেটিভ। Otherwise, we are Rh negative. But what is the use of these blood types? Our immune system produces antibodies against the antigens we don't have. আমাদের বডিতে অ্যান্টিজেনও থাকে আবার অ্যান্টিবডিও থাকে। আবার অনেক রক্তের গ্রুপে দেখা যায় যে অ্যান্টিজেন থাকে না, যেমন ধরো ব্লাড গ্রুপ ও থাকে না, অ্যান্টিজেন নাই। So, during transfusion, if wrong blood is injected, এখন দেখো এর লোকটার রক্তের গ্রুপ কি? এ না এ। এখন তুমি যদি ওকে পাকনামি করে ওকে যদি বি গ্রুপের রক্ত দাও এই লোকটাকে, ওকে বাঁচবে না। কেন বাঁচবে না? দেখো দিছো as an invader and start attacking. এখন তোমার রক্ত কি করবে? এ যে রক্ত, তোমার রক্ত এই বি গ্রুপের রক্তটাকে শত্রু মনে করবে। শত্রু মনে করে কি করবে? ওর সাথে মারামারি করবে এবং রক্ত জমাট বাঁধা যাবে। রক্ত জমাট বাঁধা মানে কি? তোমার বডির রক্ত সব জমাট বাঁধা যাবে। দেখছে, এরকম তুমি আক্রান্ত হবা যখন উল্টাপাল্টা রক্ত তোমার বডিতে দেওয়া হবে, Blood to clot, which can be potentially জমাট fatal. বাঁধবে। তার মানে হচ্ছে এক গ্রুপের রক্ত আর এক গ্রুপকে দেওয়া যাবে না, তাহলে তুমি কি হবা? তোমার রক্তের কারণে তুমি মারাও যেতে পারো। What is blood pressure? It's a form of acupressure. Now, in order to deliver oxygen and nutrients to each and every cell of our body, our heart pushes blood through দেখতে পারতেছো আমাদের হার্ট কি করতেছে? রক্তগুলোকে সাপ্লাই করতেছে, অক্সিজেনযুক্ত রক্ত। এখন এই ধমনী যেটা, ধমনী তোমার আমাদের ওর প্রাচীরে যে একটা প্রেসার দিবে, দেখো প্রেসারটা দেখো। tubes called blood vessels. As the blood moves, it exerts force on the vessel রক্ত যখন যায় তখন সে এখানে একটা প্রেসার ক্রিয়েট করে। ঠিক আছে, দেখো walls. এই যে প্রেসার দিচ্ছে, The measurement of this force of blood on এই যে প্রেসারটা আমরা মাপি, এই প্রেসারটাই হচ্ছে কি? দেখো the walls is called blood pressure. ব্লাড প্রেসার। The ideal blood pressure reading is about 120. আমরা 120 এবং 80 দিয়ে আমরা বুঝি যে রক্তের প্রেসার কম নাকি বেশি। ঠিক আছে, তার মানে হচ্ছে ধমনী তোমার তার গাত্রে মানে তার মানে গাত্রে যে প্রেসারটা দিচ্ছে ওটাই হচ্ছে আমার ব্লাড প্রেসার, আমরা পরিমাপ করি 120/80 যেটা আমরা দেখতেছি। তো রক্ত যখন চলাচল করে তখন সেটা প্রেসার ক্রিয়েট করে যায়। Over 80 millimeters of mercury or slightly below it. But why does the reading have two numbers? It is because our heart is constantly contracting and relaxing. During a phase called systole, our heart contracts to push the blood through arteries, thus increasing the pressure. সিস্টল মানে কি? রক্ত তোমার ধমনীতে প্রেসার দিবে, দেখো দিচ্ছে। So, the bigger number indicates the systolic blood pressure, whereas during diastole, our heart relaxes, decreasing the pressure. So, the smaller number indicates the diastolic blood pressure. তার মানে হচ্ছে সিস্টল মানে হচ্ছে যখন প্রেসার দিবে রক্ত, আর ডায়াস্টল মানে হচ্ছে যখন প্রেসার দিবে না, নর্মাল টাইম, ওটা হচ্ছে ডায়াস্টলিক প্রেসার বা নিম্নচাপ। ঠিক আছে, Blood rain! Ah! Relax! Darius and sand. Brown. Got caught in. তাহলে আমরা মোটামুটি দেখতে পারলাম যে রক্তের যত বিষয় আছে আমরা এখানে খুব দ্রুত ক্লিয়ার করে ফেলছি। তো আমরা এখন জাস্ট পড়বো কি লেখা আছে। যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তন্ত্র বলতে কোনগুলো বোঝাচ্ছে আমরা দেখবো, একটা এখানে লেখা আছে তন্ত্রগুলো দেখো। এই যে রক্ত সংবহন তন্ত্রের যে লসিকা তন্ত্র, এগুলা এই যে হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক নালী, এগুলোর মাধ্যমে রক্ত কী হচ্ছে? সারা দেহে প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র। এখন মানবদেহে কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের যে রক্ত প্রবাহিত হয় সেটা হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাইকে আমরা বলি বদ্ধ সংবহন তন্ত্র বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিবহনের জন্য কয় মিনিট লাগে? 1 মিনিট সময় লাগে বা তার চেয়েও কম সময় লাগে।
তাই বদ্ধ সংবহন তন্ত্রের বড় সুবিধা হলো এই ব্যবস্থায় রক্ত দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে, রক্ত সব জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, বিভিন্ন অঙ্গে যাবে, হৃৎপিণ্ডে যাবে, যকৃতে যাবে, সব জায়গায় যাবে, পায়েও যাবে, মাথায়ও যাবে। আর রক্তবাহী নালীর ব্যাসার্ধের পরিবর্তনের মাধ্যমে, নালী বলতে কোনটাকে বোঝায়, ধমনী, শিরা, এগুলো যখন ব্যাসার্ধ চেঞ্জ হয় মাধ্যমে বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণও ওরা নিয়ন্ত্রণ করতে পারে। মানে কোন জায়গায় কতটুকু রক্ত দিতে হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। আর রক্ত বিভিন্ন অঙ্গে পরিবহন করে দ্রুত হৃৎপিণ্ডে যে আবার ফিরে আসে। রক্ত কি করে, তোমার সারা দেহে যায় আবার হৃৎপিণ্ডে আসে না, আসে তো। তার অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সংবহন তন্ত্র বেশ বৈশিষ্ট্যপূর্ণ ও গঠনশৈলী মোটামুটি সাধারণ। এখন পরিবহন তন্ত্রকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, যেটাকে বলা হয় হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক নালী। আর লসিকা তন্ত্র মানে হচ্ছে লসিকা, আর হচ্ছে লসিকা নালী। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, কী বললাম, লসিকা তন্ত্র মানে হচ্ছে লসিকা ও লসিকা নালী। আমরা এই প্রত্যেকটা বিষয় বুঝবো। এখন দেখো, রক্ত কীরকম, একটা অস্বচ্ছ মানে কীরকম, স্বচ্ছ হবে না। মৃদু ক্ষারীয়, ক্ষারীয় মানে কি, আমরা পড়ছিলাম না অ্যাসিডীয় ক্ষারীয়, এটা হচ্ছে ক্ষারীয়, মৃদু ক্ষারীয়, একেবারে পুরোপুরি ক্ষারীয় না, হারপিকের মতো না কিন্তু আবার। এবং লবণাক্ত তরল পদার্থ, রক্ত খাইছো না, দেখতে এরকম লবণ লবণ লাগে না? হ্যাঁ। তাহলে লোহিত রক্তকোষে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। তখন বলছিলাম যে লোহিত রক্তকণিকাকে থাকে হিমোগ্লোবিন, তাই রক্তের রং লাল দেখায়। এটা কোথায় থেকে উৎপন্ন হয়? যে লাল অস্থিমজ্জা দেখলাম না, হাড়ের ভিতরে উৎপন্ন হয়, রক্তকোষের জন্ম হয়, ওখান থেকে জন্ম হয় লোহিত রক্তকণিকার। তো রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। রক্তরস এবং রক্তকোষের সমন্বয়ে রক্ত গঠিত, পড়ছিলাম তখন। রক্ত কিন্তু তরল, এই জন্য বললাম তরল যোজক টিস্যু। আর রক্তরস কোনটা? প্লাজমা। আর রক্তকোষ কোনটা? রক্তকোষ হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো আগেও পড়ছি, দেখছি ভিডিওতে আমরা। এখন রক্তরস, প্লাজমার অনেকগুলো উপাদান দেখছিলাম না ওখানে, ভিডিওতে দেখছিলাম তো, এইগুলো এখানে দেখাইছে যে এই উপাদানগুলো এখানে আছে। 55 ভাগ থাকে কি থাকে? রক্তরস থাকে। রক্তের 55 ভাগে রক্তরস, তখনও বলছি এগুলো বর্ণহীন তরল পদার্থ। হ্যাঁ, আর রক্তরসের প্রধান উপাদান কি? পানি। তো এগুলো আরও উপাদান আছে, এগুলো পড়বা। এবার আসি রক্তকোষ। রক্তকোষ কি? ব্লাড সেল। মানবদেহে 3 ধরনের রক্তকোষ দেখা যায়। একটা হচ্ছে লোহিত রক্তকোষ, এটা হচ্ছে সব থেকে বেশি থাকে, যার কারণে রক্তের রং লাল দেখায়, আগেও বলছি। ঠিক আছে, এখানে আমাদের উপাদানগুলো ক্লিয়ারলি দেখাই দিছে, দেখে নিবা। তারপরটা হচ্ছে লোহিত রক্তকোষ। লোহিত রক্তকোষের সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে ভূমিকা রাখে। লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকোষ তৈরি হয়। কোথায় তৈরি হয়? যে লাল অস্থিমজ্জা দেখছিলাম না, হাড্ডিটা, ওই যে বোন ম্যারো যেটা, ওটাই। এর গড় আয়ু কয়দিন? 120 দিন। তখনও বলছি মানুষের লোহিত রক্তকোষে নিউক্লিয়াস থাকে না। তাহলে মনে রাখতে হবে এখানে কোনো কি নাই, নিউক্লিয়াস নাই। এটা দেখতে কেমন? অবতল বৃত্তের মতো। পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে কত লক্ষ থাকে? 50 লক্ষ থাকে। কি? লোহিত রক্তকণিকা, এটা মাথায় রাখবা। এটা কিন্তু শ্বেত রক্তকণিকার কাছে 500 গুণ বেশি। কয়শো গুণ? 500 গুণ। তাহলে 500 দিয়ে এটা ভাগ দাও, তাহলে পেয়ে যাবা শ্বেত রক্তকণিকা কয়টা। যাই হোক, পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকোষ কম থাকে। তাহলে কাদের বেশি থাকে? পুরুষের বেশি থাকে, নারীদের কম থাকে। শিশুদের আরও বেশি থাকে। শিশুদের কেন বেশি থাকে? কারণ শিশুরা যখন জন্ম হয় ওদের বডিতে অনেক কিছু আক্রমণ করতে পারে, যার কারণে ওদের বডিতে লোহিত রক্তকোষের সংখ্যা আরও বেশি থাকে। যাই হোক, আমাদের জীবনে প্রতি মুহূর্তে লোহিত রক্তকোষ ধ্বংস হচ্ছে না? হচ্ছে, আবার সমপরিমাণে তৈরিও হচ্ছে। তার মানে যে কন্টিনিউ একই রক্ত আমাদের দেহে যায় না, বারবার চেঞ্জ হচ্ছে। তাই লোহিত রক্তকোষের হিমোগ্লোবিন, এখন লোহিত রক্তকোষের হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন হিসেবে আমাদের লোহিত রক্তকোষে, আগে বলছি যে লোহিত রক্তকোষে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন যখন অক্সিজেনটা জড়ায় যায়, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন হয় অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এবার আসি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে আমাদের রক্ত শূন্যতা দেখা যাবে। ঠিক আছে, আর বাংলাদেশের প্রায় 2/3, মানে 3/2 লোকে রক্তে শূন্যতায় আক্রান্ত, যাকে বলা হয় এনিমিয়া। রোগের নাম হচ্ছে এনিমিয়া। শ্বেত রক্তকোষ, যাকে বলা হয় লিউকোসাইট, এটা হচ্ছে আমাদের দেহে রোগ প্রতিরোধের কাজ করে। তো শ্বেত রক্তকোষের কোনো নির্দিষ্ট কি নাই, আকার নেই, আগেও বলছি কোনো আকার থাকে না। এটা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, কিন্তু এখানে আবার নিউক্লিয়াস আছে। আগেরটাতে নিউক্লিয়াস ছিল না। ঠিক আছে, এটাতে আবার নিউক্লিয়াস আছে। তোমরা এটা পার্থক্য করবা যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার ভিতরে কি পার্থক্য। গড় আয়ু কয়দিন? 1 থেকে 15 দিন। ওটা কত ছিল? 120 দিন। মনে রাখতে হয় পার্থক্যগুলো। হিমোগ্লোবিন না থাকার কারণে শ্বেত রক্তকোষ, এগুলো কী বলে, WBC বলা হয়, কারণ হিমোগ্লোবিন নাই, তাই নাম হয়েছে হোয়াইট ব্লাড। ঠিক আছে, এরা অ্যামিবার মতো দেহের আকারে পরিবর্তন করতে পারে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। কি বললো? ফ্যাগোসাইটোসিস।
ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যে প্রক্রিয়া জীবাণুকে খাই ফেলবে ওটাই, ঠিক আছে। পরেরটাতে আসি। শ্বেত রক্তকোষগুলো রক্তকোষের মধ্য দিয়ে নিজেরাই চলাচল করতে পারে, তো রক্ত জালিকার প্রাচীর ভেদ করে। এখন দেখো এই যে শ্বেত রক্তকোষগুলো রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলাচল, মানে ওদেরকে চলাচল করার জন্য কাউকে প্রয়োজন নেই। কেন নিজেরা পারে? মনে রাখতে হবে যাদের নিউক্লিয়াস আছে ওরা নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। নিউক্লিয়াস হচ্ছে লাইক এ ব্রেন, মানে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, যার কারণে ওর কারো পারমিশনের প্রয়োজন নেই। তো রক্তজালিকার প্রাচীর ভেদ করে কী করে? রক্তজালিকার প্রাচীর মানে রক্তের প্রাচীর সে ভেদ করে টিস্যুর মাধ্যমে, আমি এটা আগেও বলছি, টিস্যুর মধ্যে প্রবেশ করে সে কী করতে পারবে? জীবাণুকে ধ্বংস করতে পারবে। যে দেহের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকোষের সংখ্যাও বৃদ্ধি ঘটে। দেখছো, দ্রুত শ্বেত রক্তকোষের বৃদ্ধি ঘটে, সে আকার বড় করে ফেলে। মানবদেহে প্রতি ঘন মিলিমিটারের রক্তে প্রায় 4 থেকে 10,000 শ্বেত রক্তকোষ থাকে। অসুস্থ মানবদেহে আরও বেশি থাকে। তার মানে হচ্ছে যখন কোনো একটা বডি অসুস্থ হয়ে যায় তখন বডি আরও কী করে? শ্বেত রক্তকণিকা বাড়াই ফেলে, যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারে। এবার হচ্ছে স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকোষের ডিএনএ থাকে, আর এখানে নিউক্লিয়াস আছে, তো ডিএনএ থাকবে। বুঝতে পারছো? পরেরটা আসে প্রকারভেদ। এখন গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে এই শ্বেতকে আবার কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। তখন আমরা ভিডিওতে দেখছিলাম কী কী ভাগে, দেখো একটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো আমরা দেখছি না তখন? হ্যাঁ, এগুলো আবার এখানে লিখছে। দেখো এটা হচ্ছে আগ্রানুলোসাইট, এটাতে কি থাকে? দানাহীন। এটা আগ্রানুটা হচ্ছে দানাহীন, এ দেখো। এখন আগ্রানুলোসাইট হচ্ছে দানাহীন ও স্বচ্ছ। এটা 2 রকমের, একটা হচ্ছে লিম্ফো, একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোটা দেখো, লিম্ফোটার আকারটা হচ্ছে ছোট, আর এটা আকারটা দেখো বড়, তাই না? কিন্তু ভিতরটা দেখো ছোট, আর ভিতরটা দেখো, এখানে ভিতরটা বড়, এখানে ভিতরটা ছোট। এটাই এখানে বলছে। দেখো দেহের লিম্ফোনোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশ এরা তৈরি করে। এরা কী কী তৈরি করে? লিম্ফোনোড আর হচ্ছে টনসিল। এখন লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াস সংযুক্ত ছোট কোষ, এই যে বড় নিউক্লিয়াস আছে ভিতরে, আর এটা কি ছোট নিউক্লিয়াস, তাই না? যে মনোসাইট হচ্ছে ছোট ডিম্বাকার না, এটা ডিম্বাকার বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় রক্তকোষ। এটা হচ্ছে এক প্রকার বৃক্কের মতো ডিম্বাকার, কার? মনোসাইটের। আর লিম্ফোসাইটের হচ্ছে বড়, ঠিক আছে, বড় গোলাকার টাইপের। আর হচ্ছে পরেরটায় আসি। মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্কাকার নিউক্লিয়াস রক্তকোষ, আর লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে। এই যে লিম্ফোসাইটটা আছে এটা কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তার অ্যান্টিবডির কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আর মনোসাইট কী করে? মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। তার মানে হচ্ছে দুইটাই রোগ জীবাণুর সাথে জড়িত, নাকি? কেন জড়িত? এরা শ্বেত রক্তকণিকার ভিতরে উপাদান না? তাহলে এবার আসি গ্রানুলোসাইট। এটা কিন্তু সূক্ষ্ম দানাযুক্ত, ওটা ছিল দানাহীন, এটা দানাযুক্ত। এখন দেখো এটা কি কি ভিতরে এদের আকৃতি দেখা যাচ্ছে। হ্যাঁ, 3 প্রকার: নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এগুলো মুখস্থ করতে হবে। এখন নিউট্রোফিল কী করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আর ইউসিনোফিল ও বেসোফিল কী করে? হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে। এখন দেখো এই যে ইউসিনোফিল ও বেসোফিল, খেয়াল করছো? এই যে ইউসিনোফিল আর বেসোফিল, এই দুইটা উপাদান যাদের কম তাদের বডিতে অ্যালার্জির আক্রমণ বেশি হবে, কারণ ওদের দেহে এই হিস্টামিনটা তৈরি হয় না। আমরা অনেক সময় হিস্টাসিন নামক ওষুধ খাই না? তো হিস্টাসিন ওষুধ কী করে? হিস্টাসিন ওষুধ আমাদের বডিতে হিস্টামিনের যে অভাবটা সেটা পূরণ করে, তখন আমাদের বডি আর কি হয় না? অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না। এখন কারো বডিতে যদি এই যে ইউসিনোফিল আর বেসোফিল কম থাকে তখন তার বডিতে অতিরিক্ত অ্যালার্জি দেখা যায়, ঠিক আছে? এই জন্য এই যে আমাদের রক্তের এগুলো কি থাকে? ইউসিনোফিল ও বেসোফিল থাকে, যেগুলো হিস্টামিক নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। আর দেখো বেসোফিল যেটা আছে, বেসোফিল আবার হেপারিন নিঃসৃত করে, যেটা রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। তাই এই বেসোফিলটা আমাদের রক্তকে জমাট বাঁধতে বাধা দিবে। এই বেসোফিলটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার উপাদান, যেগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষায় শ্বেত রক্তকণিকা থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? অনুচক্রিকা, এটা নিয়ে আমরা সবাই জানি। এটা কাজ কি? এটাকে ইংলিশে বলে প্লেটেলেট, দেখতে গোলাকার ডিম্বাকার রড আকৃতির, সাইটোপ্লাজম দানাদার, ঠিক আছে? তো আগেরটাতেও ছিল দানাদার, সেম কাহিনী। দেখো দানাযুক্ত। এখন দানাদার নিউক্লিয়াস থাকে না, ওটাতে নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের দেখতে পারতেছে শুধুমাত্র নিউক্লিয়াস থাকে কাদের? শ্বেত রক্তকণিকা। আর অনুচক্রিকার গড় আয়ু কয় দিন? 5 থেকে 10 দিন, ঠিক আছে? আমরা সবগুলো গড় আয়ুগুলোকে আলাদা করে লিখে ফেলবো, তাহলে মনে থাকবে। আর এটা হচ্ছে কয় লাখ? এটা প্রায় 2.5 লাখ, ঠিক আছে? আর অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। তাহলে বোঝা যাচ্ছে যাদের বডি অসুস্থ ওদের দেহে এগুলো বেশি পাওয়া যাবে।
আর অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তো কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেলে আমরা অণুচক্রিকা সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করে, তাহলে এদের আকার ঠিক আছে না, আকারটা নির্দিষ্ট না, অনিয়মিত আকার ধারণ করে এরা থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। কি করছে? থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই কথাটা আমরা একটু বুঝি, হ্যাঁ ধরো এখানে দেখা যাচ্ছে যে রক্তের প্রোটিন, আমাদের রক্তে যে প্রোটিন থাকে, ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন কী করে জানো? থ্রম্বোপ্লাস্টিন সে রক্তের প্রোটিনগুলোকে থ্রোম্বিনে নিয়ে আসে, অর্থাৎ অণুচক্রিকার কথা বলতেছে। অণুচক্রিকায় যেই থ্রম্বোপ্লাস্টিন থাকে সেই থ্রম্বোপ্লাস্টিন রক্তের প্রোটিনকে থ্রোম্বিনে নিয়ে আসে। কিসে নিয়ে আসে? থ্রোম্বিনে। তাহলে থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় রক্তের প্রোটিন থ্রোম্বিনে আসে। এখন আমাদের বডিতে থাকে প্লাজমা। প্লাজমা কি? রক্তরস। এই রক্তরসের যে প্রোটিন ফাইব্রিনোজেন থাকে, সেই ফাইব্রিনোজেন থ্রোম্বিনের কারণে, মানে থ্রোম্বিন কী করে, এই রক্তের যেই প্লাজমা থাকে প্লাজমার প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইভিন জালকে রূপান্তরিত করে। কিসে? ফাইভিন জালকে। তাহলে তোমরা পরীক্ষায় এরকম সেমভাবে লিখে দিবা, ঠিক আছে, ফাইভিন জালকে রূপান্তরিত করে। তোমার বইয়ে এই কথাটাই লেখা হয়েছে, ঠিক আছে, যে ফাইভিন জালকে পরিণত করে রক্ত জমাট বাঁধায়, রক্ত তঞ্চন ঘটায়, মানে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে যেখানে কেটে যায়। তো এইভাবে একটা জাল সৃষ্টি করে। ফাইভিন হচ্ছে এক ধরনের অদ্রবণীয় প্রোটিন। অদ্রবণীয় মানে কি? যেটা তোমার পানিতে মিশে না, অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে, মানে জালদের মতো গঠন তৈরি করে, ঠিক আছে। তো এখানে আরও থাকে ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়নও জড়িত থাকে, এখানে আরও থাকে। আর অণুচক্রিকা যদি মানুষের দেহে ঠিকমতো না থাকে, কাজ না করে, তখন দেখা যাবে যে রক্তপাত বন্ধ হবে না, মৃত্যুর আশঙ্কা থাকবে। তাহলে তোমরা পরীক্ষায় আমি যেভাবে দেখাইছি ওভাবে লিখবা। এবার আসি রক্তের কাজ। রক্তের কাজ কি? এই যে পড়ছে অনেকে অক্সি হিমোগ্লোবিন রূপে, ঠিক পড়ছে এটা। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কোষগুলোতে এই যে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট রূপে সংগ্রহ করে নিয়ে আসে। রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, রক্তরস কী করে, মানে প্লাজমা সেটাকে সোডিয়াম বাইকার্বনেট রূপে সংগ্রহ করে তা নিয়ে আসে এবং নিঃশ্বাস বা বায়ুর মাধ্যমে বা ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয়। তাহলে আমাদের বডিতে এটা এই রূপে থাকে, সোডিয়াম বাইকার্বনেট রূপে থাকে। সোডিয়াম বাইকার্বনেট রূপ থেকে আমরা এই যে CO2টা আলাদা করে ফেলি, হ্যাঁ। এখন দেখো রক্তরসে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বিকণা ইত্যাদি কোষে সরবরাহ করে। তারপর তাপের সমতা বজায় রাখে, কারণ কন্টিনিউ পানি বডিতে প্রবাহিত হওয়ার কারণে আমাদের তাপমাত্রা ঠিক থাকে বডির। তারপর ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করতেছি। তারপর হচ্ছে হরমোন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো চেনার কথা। এগুলো হচ্ছে বৃক্কে থাকে, মানে কিডনির ভিতরে। এগুলো কি বজ্র পদার্থ, ইউরিয়া এগুলো আমাদের বডিতে দরকার নেই, এগুলো না ফালাই দিছি। এবার হচ্ছে হরমোন, নালীবিহীন গ্রন্থিতে তৈরি যে জৈব রাসায়নিক পদার্থ বা রস বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে আমাদের বডিতে যে হরমোন থাকে সেই হরমোনগুলো কী করে, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে আমাদের বিভিন্ন ধরনের জৈবিক কার্যাবলী কন্ট্রোল করে, ঠিক আছে। এবার আসে রোগ প্রতিরোধ। আমরা পড়ছিলাম না ফ্যাগোসাইটোসিস, ওই প্রক্রিয়া কী করে, ধ্বংস করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কী করে? অ্যান্টিবডি আর অ্যান্টিজেন হচ্ছে রক্তের উপাদান, আগেও বলছি। এই দুইটা উপাদান কী করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের কোনো রক্তের গ্রুপে অ্যান্টিবডি থাকে, কোনো রক্তের গ্রুপে আবার অ্যান্টিজেন থাকে, আবার কোনোটাতে থাকেও না, ঠিক আছে। এখন দেখো রক্ত জমাট বাঁধা, আবার হচ্ছে অণুচক্রিকা, বারবার এক কথা। এগুলো হচ্ছে রক্তের কি কাজ। এবার আমরা আসি ব্লাড গ্রুপ। আমরা এতক্ষণ ধরে ব্লাড গ্রুপের কথা বলছিলাম, আমরা আবার পাইছি। যখন রক্তে A আর B দুইটাই থাকবে, যে A আর B হচ্ছে রক্তের কি অ্যান্টিজেন, আর রক্তরসে থাকে A ও B অ্যান্টিবডি। তাহলে একটা কথাটা মাথায় রাখো, লোহিত রক্তকণিকা আমরা যেটাকে বলি রেড ব্লাড সেল, ওখানে থাকে AB অ্যান্টিজেন, আর রক্তরস বা প্লাজমায় থাকে A ও B অ্যান্টিবডি। তাহলে A আর B অ্যান্টিজেন হচ্ছে কার উপাদান? লোহিত রক্তকণিকার। আর প্লাজমার উপাদান হচ্ছে A আর B অ্যান্টিবডি, যেটাকে আমরা স্মল a স্মল b দ্বারা প্রকাশ করছি। এখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়, একে আমরা বলি ব্লাড গ্রুপ, ঠিক আছে। তো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে এগুলাকে বিভিন্ন গ্রুপে ভাগ করেন, ঠিক আছে। যেমন A গ্রুপের যাদের রক্ত, ওদের হচ্ছে A অ্যান্টিজেন থাকে আর B অ্যান্টিবডি থাকে। B গ্রুপের থাকে B অ্যান্টিজেন, A অ্যান্টিবডি। আর A B এর A আর B দুইটাই অ্যান্টিজেন থাকে, কোনো কি নাই,
অ্যান্টিবডি নেই। আর ও গ্রুপেরও দেখো কোনো প্রকার কি থাকে, কোনো প্রকার অ্যান্টিজেন না, শুধু অ্যান্টিবডি থাকে। তাহলে এখানে এ বির কোনো কি নাই, অ্যান্টিবডি নাই, আর এ ও এর কোনো অ্যান্টিজেন নাই। এটা খেয়াল রাখবা, এটা মুখস্থ করতে হবে। এখান থেকে মেইনলি সিকিউগুলো আসে, আমি যেগুলো বেশি মার্ক করছি, ঠিক আছে। এখন দেখো দাতার লোহিত রক্তকোষের, রক্তকোষ মানে কি, প্লাজমা কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতা রক্তরসের উপস্থিত অ্যান্টিবডির সংস্পর্শে আসে, ঠিক আছে, যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া করে রোগীর জীবন বিপন্ন হতে পারে। অনেকটা হচ্ছে তুমি যদি তোমার গ্রুপ হচ্ছে এ, তুমি যদি বি গ্রুপের রক্ত নাও, তোমার বডিতে যে প্রতিক্রিয়া হবে সেটাই লিখছে। এই জন্য সব গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় না। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো তুমি যদি রক্তের গ্রুপ এ হয় এবং তুমি যদি বি রক্ত নাও, ঠিক আছে, তো এতে থাকে এ অ্যান্টিজেন আর বিতে থাকে এ অ্যান্টিবডি, থাকে না? হ্যাঁ, এ অ্যান্টিবডি। এখন এ আর এ, এই দুইটা এ যখন বিক্রিয়া করবে তখন কী দেখো অ্যান্টিজেন এ এবং বন্ধুর এ বিক্রিয়া করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই দাতার রক্তে যদি অ্যান্টিজেন থাকে তার সাথে মিলিয়ে গ্রহীতা নির্বাচন করতে হয়। তাহলে রক্তদাতার অ্যান্টিজেনের সাথে রক্তের অ্যান্টিবডি যাতে না থাকে, তার মানে হচ্ছে তোমার যে অ্যান্টিজেন আছে আবার ওই সেম স্মল লেটারের অ্যান্টিবডি থাকতে পারবে না। থাকলে কি হবে, বিক্রিয়া করবে এবং রক্ত জমাট বাঁধবে। পরীক্ষায় লিখবা যে কেন এক গ্রুপের রক্ত আর এক গ্রুপকে দেওয়া যায় না, কেন দেওয়া যায় না সেটা এখান থেকে আমরা পারবো। সেমভাবে এই যে ছকটা, এটা তোমরা আঁকবা। এটা কি দেখো, এখানে সবগুলো এবি পজিটিভ রক্ত, দেখো এবি পজিটিভ কি করতে পারবে, এই সবার থেকে নিতে পারবে। দেখো কার থেকে, ও নেগেটিভ সবার থেকে নিতে পারবে, কে, এবি পজিটিভ, ঠিক আছে। আর ও পজিটিভের রক্ত সবাই নিতে পারবে, যেখানে দেখানো হয়েছে সবাই নিতে পারবে, ঠিক আছে। এই যে ও নেগেটিভের রক্তটা সবাই নিতে পারবে, ও নেগেটিভের, ঠিক আছে, সবাই নিতে পারবে। আর এবি পজিটিভের রক্ত সবাই, মানে এবি পজিটিভ সবার রক্ত সে নিতে পারবে, আর ও নেগেটিভ সবাইকে দিতে পারবে। এই কথাটা মাথায় রাখবা, ও নেগেটিভ সবাইকে দিতে পারবে আর এবি পজিটিভ সবার থেকে নিতে পারবে। মানে এবি মানে নেওয়া পার্টি, আর আর নেগেটিভ, ও নেগেটিভ কি, দেওয়া পার্টি, মানে দাতা, ঠিক আছে। উপরে যারা আছে সবাই হচ্ছে কি, দাতা, আর নিচে যারা আছে সবাই কি, গ্রহীতা, যারা রক্ত নিবে, যেমন এবি রক্ত নিচ্ছে সবার থেকে, ঠিক আছে। এখন তাহলে ও পজিটিভ দেখো সবার থেকে নিতে পারে না, খেয়াল করছো। বি নেগেটিভ সবার থেকে নিতে পারে না, এইগুলো খেয়াল করো। তাহলে আমরা যখন আঁকবো তখন প্রথমটা তো সবগুলোতে পারবে, পরটা থেকে একটা গ্যাপ, আবার গ্যাপ, আবার গ্যাপ দিয়ে লিখবা। পরটা থেকে দেখো এখানে দুইটা দিয়ে, এখানে আবার দুইটা গ্যাপ করে, দুইটা গ্যাপ আবার দুইটা গ্যাপ, এখানে দেখো আবার তিনটা গ্যাপ দিয়ে একটা, এখানে আবার টানা চারটা দিয়ে সবগুলো গ্যাপ, এখানে আবার একটা গ্যাপ দিয়ে একটা দিল, সবগুলো খালি, আর এখানে দুইটা দিয়ে পুরো খালি খালি। তো এইভাবে তোমরা আঁকার চেষ্টা করবা, এটা আঁকতে হবে, ঠিক আছে। কাকে কাকে রক্ত দিতে পারবে এটা আঁকবা। পরেরটাই আসে, এখানে দেখো এ গ্রুপের রক্ত এ আর বিকে দিতে পারবে, আর এ আর ও কী করতে পারবে, গ্রহণ করতে পারবে। তাহলে আমরা এ গ্রুপ যারা, আমরা শুধুমাত্র এ আর বিকে দিতে পারবো, আর গ্রহণ করতে পারবো এ থেকে আর ও থেকে। তাহলে ও থেকে সবাই গ্রহণ করতে পারবে। বি গ্রুপের রক্ত বি গ্রুপ আর এ বি গ্রুপকে দান করতে পারবে, আর নিতে পারবে বি আর ও থেকে, আর এ বিও দান করতে পারবে এ বি থেকে, আর এ বি এ বি থেকে গ্রহণ করতে পারবে। আর ও গ্রুপের রক্ত কী করতে পারছে, দেখো দান করতে পারবে সবাইকে, নিতে পারবে শুধু ও থেকে। তাহলে ওটাই হচ্ছে সব থেকে বিপদে পড়ে গেছে, ও শুধুমাত্র ও থেকে নিতে। এখানে ভালো করে খেয়াল করো, ও নেগেটিভ যে আছে, ও নেগেটিভ শুধুমাত্র ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, লেখা আছে দেখো, শুধুমাত্র ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, ওর আর কেউ নাই, দেখছো সব খালি। তাহলে ও নেগেটিভ হচ্ছে সব থেকে বিপদে আছে। আর ও পজিটিভ যে আছে সে ও পজিটিভ থেকে পারবে, ও নেগেটিভ থেকেও পারবে। তাহলে যার রক্ত ও নেগেটিভ তার সব থেকে বেশি সমস্যা। এবার আসি, ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে, যার জন্য একে বলি সার্বজনীন রক্তদাতা। আর এবি যারা আছে ওরা হচ্ছে গ্রহীতা পার্টি, এরা সবার থেকে রক্ত নিতে পারে না, এরা শুধু নিতেই পারে, এরা শুধু রক্ত নিতেই পারে, কারা, এবি, ঠিক আছে। আর ও গ্রুপ হচ্ছে দাতা আর হচ্ছে এবি হচ্ছে গ্রহীতা, এই কথাটা আমরা মাথায় রাখবো। এবার আসি আমরা রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে আমরা অনেকগুলো নামকরণ করছি, এটা একটু পড়ি, হ্যাঁ।
তো রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে শ্রেণীকরণ করার ক্ষেত্রে আমরা এ বিও গ্রুপ করছিলাম না, উপরে ছকে এ বিও গ্রুপ করছি। সেখানে আমরা অ্যান্টিজেন থাকে, তারপরে হচ্ছে আরএস ফ্যাক্টরের কথাটাও পড়ছি একটু, আমরা তখন পড়াইছিলাম নাকি। যেমন দেখো আরএস ফ্যাক্টর এক ধরনের অ্যান্টিজেন, আরএস ফ্যাক্টরে হচ্ছে এক প্রকার অ্যান্টিজেন। এখন এই আরএস ফ্যাক্টর যাদের বডিতে থাকে ওদেরকে আমরা বলবো আরএস পজিটিভ, আর যাদের বডিতে থাকে না ওদেরকে আমরা বলবো আরএস নেগেটিভ। যে আরএস ফ্যাক্টর না মিলিয়ে রক্তের সঞ্চালন করা ঠিক না, তাই অবশ্যই দেখতে হবে সেটা কি ও পজিটিভ গ্রুপ নাকি ও নেগেটিভ গ্রুপ, অবশ্যই সেটা চেক করতে হবে। কারণ আমরা যদি বি পজিটিভ বি নেগেটিভ এগুলো খেয়াল না করি রক্ত দেই, তাহলে কিন্তু আমাদের জমাট বাঁধতে পারে। এখন দেখো এবিও গ্রুপের পাশাপাশি রেসাস ফ্যাক্টরও চেক করতে হয়, মানে আরএস ফ্যাক্টর চেক করতে হবে। যেমন এই যে আরএস ফ্যাক্টরের কারণে এরকম হয় এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এগুলো। তো নেগেটিভ গ্রুপের ক্ষেত্রে রক্ত রেসাস ফ্যাক্টরে অ্যান্টিজেন নেই, মানে আরএস থাকে না, আর পজিটিভে আরএস থাকে। এখানে দেখো শুধুমাত্র যে আমরা এবিও আর আরএস দেখবো তা না, আর একটা দেখবো এবিও আরএস বাদে আমরা দেখবো আর একটা, সেটা হচ্ছে অ্যান্টিজেন ভিত্তিক গৌণ গ্রুপ, যাকে বলা হয় মাইনর ব্লাড গ্রুপ। মানে এটা রক্তে অনেক কম থাকে, তো মানে দেখা যায় না, প্রায় দেখার জন্য বিশেষ মেশিন লাগে, তাও এটা দেখা উচিত। না দেখলেও অনেক সময় দেখা যায় রোগীর দেহে অস্বাভাবিকতা সৃষ্টি হইতে পারে, যার কারণে ক্রস ম্যাচিং করাইতে হয়। কি করতে হয়? ক্রস ম্যাচিং। শুধুমাত্র যে তোমার রক্ত বি পজিটিভ হলে দিতে পারবা তা না, শুধুমাত্র বি পজিটিভ হইলেই হবে না, ক্রস ম্যাচ করতে হবে। ক্রস ম্যাচ করে দেখতে হবে যে আসলে দেওয়া সম্ভব নাকি। তাহলে ক্রস ম্যাচ করলে কি হবে, গৌণ গ্রুপ সমূহের কারণে জটিলতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা ক্রস ম্যাচটা করব। তার মানে কয়টা কাজ করতে হয়? একবার এবিও গ্রুপ চেক, আরএস ফ্যাক্টর চেক, অ্যান্ড গৌণ গ্রুপ বা কোনো গ্রুপ চেক করতে হবে, কারণ ক্রস ম্যাচিং করে গৌণ গ্রুপটাও চেক করতে হবে। শুধু এগুলো চেক করলেও হবে না, আরও চেক করতে হবে রক্তগ্রহীতা। যেমন দেখো কিছু রোগী আছে যাদের এইডস আছে, যেমন হ্যাপাটাইটিস বি আছে, হ্যাপাটাইটিস সি আছে। এইসব রুগীর রক্ত যদি তুমি নাও, তুমিও এই রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই চেক করতে হবে সে কি এইডসে আক্রান্ত আছে। এর জন্য কি করতে হবে? স্ক্রিনিং পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে দেখতে হবে সে রোগে আক্রান্ত নাকি, দেন রক্ত দিবা, দেন তুমি রক্ত নিবে। এছাড়া রক্ত নিলে তুমি মারা যেতে পারো বা তুমি ওই রোগে আক্রান্ত হতে পারো। এবার আসি রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা। এখন পরীক্ষা অনেক সময় সৃজনশীলে আসে যে রক্তদান কেন করব, অনেকে এটা বাংলা কথা লিখতে পারে না। লিখতে হবে, এখানে সব কিছু লেখা আছে, ওটা হুবহু লিখতে হবে। ওগুলো আমি পড়তেছি না, তোমরা পড়ে নিবা। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ি। দেখো কোনো ব্যক্তি শিরার মধ্য দিয়ে রক্ত যখন প্রবেশ করানোর পর রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো কি? ব্লাড ট্রান্সফিউশন, যাকে বলে রক্ত সঞ্চালন। তো কোনো অবস্থাতেই রোগীর রক্তের গ্রুপ ও প্রকৃতি পরীক্ষা না করে রক্ত নেওয়া করা যাবে না। তো অবশ্যই রক্তের গ্রুপ চেক করতে হবে। আর যদি চেক না করে কী হবে? রক্ত জমাট বাঁধবে, বিশ্লিষ্ট হবে, জন্ডিস হবে, প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন বের হয়ে যাবে। আর একজন সুস্থ ব্যক্তির দেহে প্রায় 450 মিলি রক্ত বের করে দিলে কোনো অসুবিধার সৃষ্টি হয় না। তার দেহে প্রতি সেকেন্ডে 20 লক্ষ রোহিত রক্তকোষ সৃষ্টি হয়। তাই আমরা 4 মাস পর পর রক্ত দিলে আমাদের দেহের কোনো প্রকার সমস্যা হয় না। ঠিক আছে? তাই এই জন্য রক্ত দেওয়াটা এতটাই ইম্পর্টেন্ট।